এবং বিএলওদের প্রতি যে চাপ তৈরি করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। এসআইআর বন্ধের কথা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে যে চিঠি লিখেছেন সেটাই বাস্তব। একটা ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে। একদিকে সাধারণ যারা নাগরিক তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে, অন্যদিকে বিএলওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, গ্রেফতার করার কথা বলা হচ্ছে, তাতে বিএলওরাও অসুস্থ হয়ে পড়ছেন, সুইসাইড করছেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নির্দেশে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার তিনি যে পদ্ধতিতে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করে যে পদ্ধতিতে এসআইআরটা অল্প সময়ের উপর চাপিয়ে দিতে চাইলেন, তাতে নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব না। বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল, বিশেষ করে বিরোধী দলনেতা বলছিলেন যে এসআইআর এর ক্ষেত্রে আত্মহত্যা সামনে রেখে করা হচ্ছে। রাজস্থানেও দেখতে পাওয়া যাচ্ছে যে একজন বিএলও, আমি তো বলছি রাজস্থানেও বিএলওর খবর আসছে, দুঃসংবাদ, চাপটা নিতে পারছেন না। আমি একটা কথা বলছি, যে বিজেপি নেতারা এই এসআইআর জনিত আত্মহত্যা বা অসুস্থতায় মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মন্তব্য করছেন, প্রয়াত ব্যক্তিকে অসম্মান করছেন, পরিবারের প্রতি সন্দেহ প্রকাশ করছেন, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে সেই বিজেপি নেতারা ওই পরিবারগুলির সামনে গিয়ে তাদের আত্মীয়দের সামনে দাঁড়ান। পার্টি অফিসে বসে বড় বড় কথা বলছেন কেন? যদি বলেন যে এই মৃত্যুটা ওই মৃত্যু নয়, তারা নাকি মানসিক চাপে ছিলেন না, তারা মানসিক চিন্তায় ছিলেন না, তাহলে বিজেপি সেই নেতা ঘরে বসে এক্স হ্যান্ডেল বা ফেসবুকে পোস্ট না করে সেই পরিবারের সামনে দাঁড়িয়ে তার বাড়িতে গিয়ে হিম্মত থাকলে পরিবারের চোখে চোখ রেখে এই কথাটা বলে দেখান। রাজস্থান তো বিজেপি শাসিত রাজ্য, রাজস্থান তো বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেখানে বিএলওর এইভাবে মৃত্যু হলো কেন? তার মানে যে অদূরদর্শী হঠকারী কাজটা করে যাচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেস যে সমস্যাগুলোর কথা বলছে সেগুলো একদম সঠিক। বিএলওদের উপরে ভয়ঙ্কর চাপ তৈরি হচ্ছে, কথার কথা হুমকি দেওয়া হচ্ছে, বিজেপির কাজ করতে হবে, বিজেপির স্বার্থ সুরক্ষিত রাখতে হবে, তার মধ্যে কাজের সময় এত অল্প সময় এই করতে হবে, ওই করতে হবে, আপলোড করতে হবে, এদিকে নেটওয়ার্ক প্রবলেম, ওদিকে ফর্ম দিতে পারছে না ঠিক সময়ে, বিএলওরা অসম্ভব সমস্যায় পড়ে তারা এইভাবে মৃত্যু হলো। তো রাজস্থানে মৃত্যু হলো, তো বিজেপি এবার সেটা বলুক। রাজস্থান তো ওদেরই রাজ্য, তো সেখানে তো বিএলওর একই পরিণাম হচ্ছে। তার মানে সিস্টেমটায় কোথাও একটা গন্ডগোল আছে। তো কিন্তু যেসব বাংলাদেশি ভারত থেকে চলে ফিরে যাচ্ছে তারা নিজেরাই যাওয়া আগে বলছে তারা লক্ষ্মীর ভান্ডার পায়, তাদের কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আমি ভোট করবেন কোথায়? না, এটা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব। তার কারণ যারা বেরোবার সময় দেখা যাচ্ছে, ঢোকার সময় তাদের দেখা গেল না, নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময়ে তাদের ঢুকতে দেওয়া হয়। একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে তার দায় বিএসএফ এর, কারণ সীমান্ত তারা দেখে। এবার আপনার এলাকায় এত মানুষ, কেউ যদি এসে বলে আমার আত্মীয়ের এই প্রবলেম, তা আপনি দেখে দেবেন না? প্রথম কথা দেখতে হবে যাদেরকে আজকে ওগুলো বলানো হচ্ছে এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড নাটক কিনা, যে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এরকম কিছু লোককে সাজিয়ে গুছিয়ে বসিয়ে এগুলো বলানো হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য। এরা সত্যি আসল কি নকল সেগুলো আগে খতিয়ে দেখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন আপনার এলাকায় কাউকে দেখছেন আপনাকে তো ধরে নিতে হবে সে বৈধ। আপনি কি করে তাকে অবৈধ ধরবেন? তার কারণ সীমান্তে তো বিএসএফ রয়েছে, সেন্ট্রাল আইবি রয়েছে। এবার কোনো একটা কানেকশন দিয়ে এসে বললো আমি এরকম বিপদে পড়েছি, আমার যদি এটা করে দেওয়া যায়, তা আপনি তো তাকে তো যে কেউ সেই সাহায্যটা করতেই যাবে।
তো এখন আপনি কোথাকার নাগরিক, আপনি ভারতে আমার সামনে দাঁড়িয়ে আছেন মানে আমি তো ধরে নেবো যে বৈধ, আপনি এখানকার নাগরিক। আর যদি বৈধ নাও নেন তার কৈফিয়তটা দেওয়ার দায়িত্ব বিএসএফ এর। এমনকি যে রোহিঙ্গা কেমন দেখতে এরকম প্রশ্ন ওঠে, সেই রোহিঙ্গাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে যারা ওই সীমান্ত দিয়ে রয়েছে। এটা তো তাহলে আরো মারাত্মক বিএসএফ এর ব্যর্থতা। তার কারণ রোহিঙ্গা তো থাকে মায়ানমারে, তো মায়ানমার থেকে তো উড়ে আসেনি পশ্চিমবঙ্গে। তাহলে মায়ানমার থেকে যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে মাঝখান থেকে তো তাকে অন্য রাজ্যে ঢুকতে হয়েছে, তো সেখানে তাদের আটকানো হয়নি কেন? তারপরে পশ্চিমবঙ্গে এসে ঢুকলো কি করে? মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত নেই, তাকে আসতে হবে কোন পথে? স্থলপথে। কোন রাজ্য দিয়ে? অন্য রাজ্য দিয়ে। এলো কি করে? ভারতের সীমান্তে ঢুকলো কি করে? যদি আকাশ পথে আসে, এয়ারপোর্ট কাদের? সেন্ট্রাল গভর্নমেন্ট। জলপথে আসে, কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্ট। তাই একজনও যদি রোহিঙ্গা থেকে থাকে তার পূর্ণ দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের, আর মায়ানমারের সঙ্গে বাংলার কোনো সীমান্ত নেই। বলছি প্রচুর ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাজ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায়। এখানে হচ্ছে এই ভোটার কার্ড কেন রাস্তায় পাওয়া যাবে? যে ফেলেছে সে বলতে পারবে না। এই যে একসঙ্গে এত এবং অবৈধ ভোটার কার্ড বলছে, এটা মানে কারা তৈরি করেছিল, দায় কার? কিন্তু বলা যাবে না। সিপিএম তৈরি করে রাখতে পারে, ওই সময় তো ভুরি ভুরি পাওয়া যেত। তো সিপিএম এর যারা তৈরি করেছিলেন ওরা ডিটেলটা বলতে পারবেন, কারণ এগুলো তো সব তখন থেকে আছে। কারণ তৃণমূলের এরকম ভুয়ো ভোটার কার্ড ফার্ড লাগে না। আরেকটা হচ্ছে যে আজকেও বিক্ষুব্ধ বিএলওরা ধর্ণায় বলেছেন ইলেকশন কমিশনের কাছে। তারা বলছেন নতুন অ্যাপ চালু করার কথা বলেছেন। না, বিএলওরা খুব সমস্যায় আছেন, অনেক বিএলওই সমস্যায় আছেন। কারণ তাদের উপর যে চাপটা পড়ছে, প্রথমত তাদের ফর্ম দেওয়া হয়নি, তার মধ্যে তাদের ওই বিজেপির হুমকি, অ্যারেস্ট করবো, ওই করবো, তাই করবো। তার মধ্যে বিজেপি BLA 2 দিতে পারছে না, একটা বাইরের লোককে এনে বসাচ্ছে কমিশনের বদান্যতায়। তার মধ্যে বহু জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সার্ভার লিঙ্ক করা, কানেক্ট করা যাচ্ছে না। এই সমস্ত মিলিয়ে তার মধ্যে পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের ফোন নাম্বার আর নামটা ছাপিয়ে দিয়েছে ফর্মে। এবার তারা সকাল থেকে রাত অব্দি নানা রকম ফোন পাচ্ছে। এ তো তাদের একদম মানে সামাজিক পারিবারিক জীবন শুদ্ধ বিপর্যস্ত হয়ে গেছে, ফলে তাদের অসুবিধা হচ্ছে কাজ করতে। তো কাজের চাপ হচ্ছে, সর্বক্ষণ মানুষ তাদের ফোন করছেন, অথচ তাদেরকে পুরো পরিকাঠামো দেওয়া হয়নি। ফলে সেই জায়গায় তাদের অসুস্থতা, তাদের চাপ, তাদের স্বাস্থ্যের সংকট, পারিবারিক সংকট, এই ধরনের জিনিসগুলো, এর জন্য দায়ী কেন্দ্রের নির্বাচন কমিশন। আর বলছেন যে সুকান্ত মজুমদার আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এসআইআর-টা আটকে দিন, কারণ যে মরছে তাকেই বলছে এসআইআর এর কারণে। আমি সুকান্ত বাবুকে অনুরোধ করছি, বলছেন যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষতিপূরণ ঘোষণা করে দিতে হবে, আর বলুন যে সকল বাড়িরই বয়স্ক বাবা মা মারা গেলে এসআইআর এর কারণে। এটা অত্যন্ত আপত্তিকর কথাবার্তা, একেবারে আপত্তিকর কথা, অপমানজনক কথা। কোনো ব্যক্তি তার অস্তিত্বের সংকটে কোনোভাবে তিনি মানসিক চাপে আত্মহত্যা করেছেন বা অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন, তাদেরকে অপমান করছেন সুকান্ত মজুমদার। আমি সুকান্ত মজুমদারকে অনুরোধ করব, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে পার্টি অফিসে বসে বড় বড় কথা না বলে এই ধরনের মৃত্যু যাদের হচ্ছে তাদের বাড়িতে গিয়ে তাদের আত্মীয়দের সামনে এই কথাটা উচ্চারণ করে দেখান। সুকান্তবাবু, আপনাকে বলছি যে এই ধরনের অপমানজনক কথা সেই ব্যক্তির প্রতি, তার মৃত্যুর প্রতি এবং তার সমস্যার প্রতি এবং সেই পরিবারের প্রতি আপনি তাদের অপমান করছেন। আপনি দয়া করে সেই বাড়িতে গিয়ে কথাটা বলে দেখান। দেখুন, রোজ মোট মৃত্যু কত? আপনি যদি শ্মশান ঘাটগুলিতে যান, হাসপাতালে যান, কবরস্থানে যান, মোট মৃত্যু, বয়স, অসুস্থতা, দুর্ঘটনা অনেক হতে পারে। আমরা তো একবারও তাই নিয়ে বলছি না, তৃণমূল কংগ্রেসও বলছে না, যে পরিবারগুলি থেকে বলছে এই কারণে হয়েছে, আমরা শুধু সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এবার সেই পরিবারকে যদি আপনি অসম্মান করেন সুকান্ত বাবু, আপনি 26-এ তার জবাব পেয়ে যাবেন। কিন্তু আমি এই মুহূর্তে বলবো, আপনি তাদের বাড়ি যাচ্ছেন না কেন? কিসের জন্য যাচ্ছেন না? যা এসআইআর জনিত কারণে যিনি আত্মহত্যা করেছেন সুকান্ত মজুমদার, আপনার ক্ষমতা থাকলে আপনি তার বাড়ি যান, তার আত্মীয়র সামনে দাঁড়িয়ে বলুন যে না,
কোনো মানসিক চাপ, কোনো মানসিক যন্ত্রণা ছিলেন না, বাড়ির লোক মিথ্যা কথা বলছে, যান ওখানে বলে দেখান। বলছি যে এই এসআইআর আবহ বিএলওদের ওপর নানা ধরনের চাপের ছবি চর্চা চলছে, মুখ্যমন্ত্রী একটি চিঠিতে দিয়েছেন, সেখানে এসআইআর বন্ধ করার কথাটিও লিখেছেন। মুখ্যমন্ত্রী যা বলেছেন আমি তার উপর আমরা কেন মন্তব্য করব? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই তো বাস্তব, সেটাই তার কথা, সেটাই সরকারের বক্তব্য, সেটাই আমাদের পার্টির বক্তব্য। তো ফলে সেটা নিয়ে তো নতুন করে মন্তব্যের কোনো অবকাশই থাকতে পারে না। যে বিষয়টায় মৃত্যুর মিছিল চলছে, যে বিষয়টায় নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে, সাধারণ নাগরিকও আত্মহত্যা করছে, বিএলওরাও মৃত্যুর মুখে পড়ছেন, তাহলে এই গোটা সিস্টেমটা যে একটা অল্প সময়ের উপর রাজনৈতিক প্রভাবে চাপিয়ে দিয়ে অদূরদর্শী হঠকারী সিদ্ধান্ত হয়েছে, তা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বলবেন না? লোকসভায় যেখানে যেখানে আপনাদের ভোট দেওয়া হয়েছে, দলের তরফ থেকে বলা হচ্ছিল যে পুরো প্রধানদের রিজাইন করতে। নতুন করে সমস্যা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, মানে বিভিন্ন জায়গায় পুরো প্রধান রিজাইন করছেন না, আবার বড় সাংগঠনিক বিষয়, পুরো প্রধান রিজাইন করার পর অন্যদের পদের পছন্দ হচ্ছে। বনগা, এগরা, কোচবিহার, ডালখোলা চারটেতে সমস্যা যা চলছে এবং বনগাতে গুলি চলার মতো ঘটনা ঘটেছে, যারা অনাস্থা প্রস্তাবে সই করেন। কোথাও গিয়ে তৃণমূল একটা ঐক্যবদ্ধ পরিবার, ফলে এখানে এগুলোর সাংগঠনিক বিষয়, এই গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। ফলে এই আলাদা কোনো বিষয় নিয়ে যেটা সাংগঠনিক সিদ্ধান্ত, সংগঠনের মধ্যে কোনো রদবদল জনিত বিষয়, এই নিয়ে কোনো মন্তব্য করব। ব্যাপারটা রাস্তায় নেমে গেল, যারা অরাস্তায় স্বাক্ষর করেননি সেই কাউন্সিলরদের বাড়িতে মানে আক্রমণ করা হয়েছে। মমতা বালা ঠাকুর তাদের পাশে দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত মানতে চাইছেন, এবং যারা করতে চাইছেন না তারা বলছেন যে আমরা পুরোনো দিনের দলের প্রতিষ্ঠাতা সদস্য কর্মী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সরে যাবো, আমাদেরকে কেন জেলা সভাপতিকে দিয়ে বলানো হচ্ছে? এইটুকু বলতে পারি, এটা দলের সাংগঠনিক বিষয়, ফলে এই মুহূর্তে এই নিয়ে বাইরে কোনো মন্তব্য করব না। এটা একদম সাংগঠনিক বিষয়, আলোচনার মধ্যে দিয়ে এগুলো সমাধান হয়ে যাবে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। শিউরিতে আজকে শতাব্দীর সামনেই যেভাবে মারধর করছে ছবি প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলকে বেদরক পেটাচ্ছে। একজন এমপি, স্ট্যান্ডিং এমপি সেখানে দাঁড়িয়ে আছে, অঞ্চল সভাপতির ভাইকে প্রকাশ্যে মারতে যাচ্ছে, মারছে, ছবি দেখা যাচ্ছে। কোনো মানবিমানের বিষয় হয়তো আছে, কিন্তু সেটা সাংগঠনিক যে বিষয়, যেটা আপনাদের মূল প্রশ্ন, তাতে একটা মূল উত্তর দিচ্ছি। যে মূল বিষয়টা হলো যে তৃণমূল পরিবার এক এবং ঐক্যবদ্ধ, এবং তার সঙ্গে আর একটা মূল বিষয় হলো যে সাংগঠনিক যে রদবদলজনিত যে প্রশ্নগুলি, সেখানে মূলত কোনো উত্তর এই বিষয়ে আমরা প্রকাশ্যে বাইরে দিচ্ছি না। এটা দল শীর্ষ নেতৃত্ব, জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে গোটা বিষয়টা দেখছে, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো উত্তর দেবো না। আমি অভ্যন্তরীণ বলছি না, বাইরে দেখা যাচ্ছে একজন তৃণমূলের নেতাকে বেদরক পেটাচ্ছে সামনে। না না, এটা বিয়ের নয়, মানে ওটা যা দেখা যাচ্ছে সেটা ঠিক নয়, আর যেটা ঠিক সেটা দেখা যাচ্ছে না, ওটা ভিশনের প্রবলেম। এটা সাংগঠনিক বিষয়, এবং সাংগঠনের গোটা মূল বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পরিবার, একটা এত বড় পরিবার, একটা রদবদলের কোথাও যেগুলো আছে সেগুলো দল নজর রাখছে, এবং নিশ্চিতভাবে এখানে সিনিয়ররাও রয়েছেন, নতুনরাও রয়েছেন, সবাই রয়েছে। মমতা ব্যানার্জি অন্তত 5-6টা জেনারেশন তৈরি করে দিয়েছে, ফলে এখানে কোথাও যদি কিছু হয়ে থাকে এটা নেতৃত্ব দেখছেন, এবং এটা নিয়ে বাইরে কোনো কথা বলার কোনো কিছু। অন্য প্রসঙ্গে আসছে, বলছে আজকে সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিক উভয়ই একসাথে উত্তরবঙ্গকে আপনাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে তারা আক্রমণ করছে। নিশীথের বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গের ক্ষমতা না পাওয়ার ফলে বিজেপির নেতা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল, যেভাবে উত্তরবঙ্গে রাজনীতি চলছে সেটা কাশ্মীরের ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে। ওনাদের পায়ের তলা থেকে উত্তরবঙ্গে মাটি সরে যাচ্ছে। কিছুদিনের জন্য কিছু মানুষকে ভুল বুঝিয়ে যে কিছু ভোট পেয়েছিলেন, সেই সময়টা কেটে গেছে। মানুষ, উত্তরবঙ্গের মানুষ বিজেপির কাছ থেকে সরে এসছেন, তৃণমূলের
বিপুল কর্মী, সংগঠক, সমর্থক যারা ভোট দিয়েছেন তারা তো ছিলেনই, তার সঙ্গে যারা বিজেপিতে কিছুদিনের জন্য ভোট দিয়েছিলেন, জন বার্লার মতো নেতা চলে এসছেন এবং আরো একাধিক নেতা চলে গেছেন। আর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হতাশা থেকে এই ধরনের কথাবার্তা। কাশ্মীরের সাথে তুলনা করছে, ওনারা তো বাংলাকে ছোট করলে আনন্দ পান। আপনি দেখেছেন রাজা রামমোহন রায়কে যে অপমান করলো বিজেপি, তার বিরুদ্ধে সুকান্ত মজুমদারের কোনো স্টেটমেন্ট দেখেছেন? শ্রমিক ভট্টাচার্য স্টেটমেন্ট করেছে, সুকান্ত মজুমদারের স্টেটমেন্ট দেখেছেন? অন্য কারোর কোনো স্টেটমেন্ট দেখেছেন? সুকান্ত ওই রবীন্দ্রনাথকে যে অপমান করেছেন, ওনাদেরই দলের শ্রমিক ভট্টাচার্যের লেখা দেখেছি, সেটাকে প্রতিবাদ করেছে। সুকান্ত মজুমদার করেছে, ওদের দলই ভাগ হয়ে আছে। এই সুকান্ত বাবুরা যেখানে পাচ্ছেন বাংলাকে অপমান করে যাচ্ছে। সুকান্ত বাবুদের এসব কাজকর্ম শ্রমিক ভট্টাচার্য পছন্দ করেন। উনি সুকান্ত মজুমদার বলছেন যে উত্তরবঙ্গকে দুর্নীতির ভাগ বানিয়ে রাখছে রাজ্য সরকার। হ্যাঁ, উত্তরবঙ্গকে সমস্ত রকম ভাবে খারাপের দিকে নিয়ে যাচ্ছিল বিজেপি, সেটা মানুষ বুঝতে পেরেছেন এবং কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপিকে যে কিছু ভোট দিয়েছিলেন সেটা বিজেপির কাছ থেকে সরে আসছে। চা বাগান থেকে শুরু করে ডুয়ার্স থেকে শুরু করে পাহাড় পর্যন্ত। সেই কারণেই হতাশা থেকে এটা প্যানিক রিয়াকশনের স্টেটমেন্ট। বলছে তো চা বাগানে নাকি কোনো কাজই হয়নি, না পারলে কেন্দ্রীয় সরকারকে দিই। কেন্দ্রীয় সরকারের চা বাগান যেগুলোর উপর প্রভাব আছে বা যেগুলো করণীয় আছে সেগুলোই তো করেনি। চা বাগানের শ্রমিকরা যে এখনো যা বেতন, যা পারিশ্রমিক, যা এগুলো করছে বা সামাজিক কল্যাণমূলক, সেগুলো তো সব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম পাচ্ছেন। বাকি কোথায়? বলছে আজকে নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গিরিরাজ সিংহ বলেছেন যে এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে সময়ের অপেক্ষাটুকু তৃণমূল সরকার চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে। সেদিনকে গিরিরাজ সিংয়ের কি ইচ্ছা যে রাজভবনের থেকে উপস্থিত থেকে উনি দেখার ইচ্ছা? গিরিরাজ সিং বাংলাকে বঞ্চনা করেছেন, বাংলাকে অপমান করেছেন। আর বাংলায় প্রথম কথা জেনে রেখে দিন, এই এসআইআর চক্রান্ত ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টর ছাড়াও একদম একটা সার বস্তু জেনে রাখুন। বিহারে কাকে হারিয়েছেন? হয়তো কংগ্রেস ছিল, কংগ্রেস নিজে ডুবেছে, আরজেডিকে ডুবিয়েছে। আর এখানে শক্ত ঘাঁটি মমতা ব্যানার্জি, বাংলার বাগিনী। ফলে অন্য রাজ্যের জমি আর বাংলার জমি গিরিরাজ সিং চতুর্থবারের জন্য 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে চলেছে। একটা বিষয় হচ্ছে যে বিহারে আমরা যেটা দেখলাম, মিন ভালো ফলাফল করেছে, তারপরে মিন বিহারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খুঁটিনাটি করছেন। আমি একটু প্রশ্নটা রাখি, না উত্তর এটাই বেরো। ঠিক আছে, প্রশ্নটা রাখি। আচ্ছা, এটা হচ্ছে যে মিন পশ্চিমবঙ্গকে টার্গেট করে মালদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গকে অনেক লোক বহুবার যুগে যুগে টার্গেট করেছে, কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গ এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মহামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সামাজিক স্কিম সমর্থন করবেন। আর কেন্দ্রের বঞ্চনা আর কেন্দ্র যে বি টিমগুলোকে বাজারে ছেড়ে রেখে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে যাবে, এগুলোকে বাংলার মানুষ চেনেন। আপনাদের এক বিদ্রোহী বিধায়ক 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাসে আব্বাস সিদ্দিকীকে আমন্ত্রণ জানিয়েছেন। বলতে হবে এগুলো কি সংখ্যালঘু ভোট ব্যাংককে, যেটা আপনাদের ক্ষেত্রে নতুন? আমরা শুধু এইটুকু জানি, বাংলার বুকে লড়াইটা বিজেপির কেন্দ্রীয় অপশক্তি এবং তার সমস্ত নোকদাঁত বনাম বাংলার শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝখানে যারাই খেলতে যাবেন ধরে নিতে হবে তারা বিজেপির হয়ে ভোট ভাগের চেষ্টা করছেন, মানুষ তাদেরকে চিনে নেবেন। বলছি দিনাটা একটা কথাটা বলেছে যে মহিলারা ফর্ম জমা দিতে যাচ্ছেন এবং সেখানে নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগবে। বলছে তো ওনার কি বক্তব্য, তার প্রতি এত ক্ষোভ, একজনের নাকি একাধিক ছেলে এরকম মন্তব্য করেছিলেন, দিনাটাকে তুমি অপমান করেছি বলে একটা অভিনব স্টাইল। তো বাংলাকে বা বাংলার বিভিন্ন এলাকাকে তো বিজেপি অপমানই করে। বাংলার প্রতি তো বিজেপির কোনো ভালোবাসা, দায়িত্ববোধ, শ্রদ্ধা, সম্মান নেই। সেই জন্যই এইসব তারা আজে বাজে কথা বলেন, আর বাংলার মা বোনেরা, বাংলার মানুষ তার প্রতিবাদ করে। ওনারা বলছেন
নর্থ বেঙ্গল প্রসঙ্গ নিয়ে বিদ্যুৎরা ইনভেস্ট করেছেন, বলছেন যে রাস্তার টাকা পাচ্ছেন না, স্বাস্থ্য কেন্দ্র 20,000 অঙ্কনে লিখে দিচ্ছেন, সেখানে কোনো কাজ ব্যবহার করা হচ্ছে না। কে বলছে এটা? সুকান্ত চা বাগান। আরে সুকান্ত বাবুর মুখ দিয়ে এতদিন বেরোলো যে কেন বাংলাকে 100 দিনের টাকা দেওয়া হয়নি যারা কাজ করেছেন। তো উত্তরবঙ্গের মানুষ কাজ করেননি? উত্তরবঙ্গের মানুষ 100 দিনের কাজ করেননি? সেখানে গরিব শ্রমজীবী মানুষ নেই? তাদের টাকাটা আটকে দিয়েছেন, তারা আপনাদের সঙ্গে থাকবে? মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন, আবাসের টাকা আটকেছেন, বাংলার 1,95,000 কোটি টাকা আটকে রেখেছেন। লজ্জা করছে না? অন্য জায়গায় সমস্ত নিজেদের রাজ্যগুলোকে টাকা দিচ্ছেন, বাংলার টাকাটা দিচ্ছেন না। ওকে, থ্যাংক ইউ, টাটা।